1932 সালে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী একদল এমু পাখির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ফলাফল কি ছিল বিশ্বাস করতে পারবেন না। 1500-এর দশকে একটি শহর হঠাৎ করে নাচতে শুরু করেছিল। নাচের কারণ ছিল অজানা এবং সেই নাচের শেষ হয়েছিল ভয়ঙ্কর এক পরিণতি দিয়ে। এক দেশের প্রেসিডেন্ট যিনি দাড়ি রাখার জন্য অদ্ভুত এক কর বসিয়েছিলেন। এইরকম আরো অনেক রহস্য লুকিয়ে আছে আমাদের ইতিহাসে, যেমন ধরুন টাইম স্লিপের গল্প, লস অ্যাঞ্জেলেসের আকাশে অদ্ভুত উড়ন্ত বস্তুর রহস্য। এইসব ঘটনা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আপনি কি জানেন আসলে কি ঘটেছিল? আসুন আমরা এই ভিডিওটি সম্পূর্ণটি জেনে আসি। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি একটি লাইক করো, আর আপনি যদি রহস্যময় বিষয় জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 1932 সালের দিকে পশ্চিম অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে হাজার হাজার এমু পাখির একটি বিশাল দল এসে জড়ো হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলের অনেক সাবেক সৈনিককে কৃষিকাজের জন্য জমি দেওয়া হয়েছিল। সেখানে তারা গম ও অন্যান্য ফসল ফলানো শুরু করেন। এমু পাখিগুলো দল বেঁধে সেই সব ফসল নষ্ট করে দিচ্ছিল। তারা শুধু ফসল খাচ্ছিল তাই নয়, জমির বেড়াগুলো ভেঙে ফেলছিল, যার ফলে খরগোশ ও অন্যান্য প্রাণী সহজে খেতে প্রবেশ করে আরো ক্ষতি করছিল। কৃষকরা সরকারের কাছে বারবার সাহায্যের আবেদন জানালে অস্ট্রেলিয়ান সরকার সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়। সরকার এমুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মেজর জিপিডব্লিউ মেরিথনের নেতৃত্বে একদল সেনা 2টি লুইস মেশিনগান নিয়ে এমুদের বিরুদ্ধে মোকাবেলা করতে আসে। প্রথম দিনের আক্রমণ ছিল একটি সম্পূর্ণ ব্যর্থতা। সেনারা যখন 100 মিটার দূর থেকে গুলি করা শুরু করে, এমুরা দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে এবং গুলি এড়িয়ে যেতে থাকে। তাদের দুর্ভেদ্য শারীরিক গঠন এবং দ্রুত গতির কারণে সেনারা খুব কম পাখিকে মারতে পারছিল। এমনকি এমু পাখির উপরে একাধিক গুলি লাগার পরও তারা দৌড়ে পালাতে পারত। এক পর্যায়ে সেনাবাহিনী বুঝতে পারে যে এমুদের বিরুদ্ধে প্রচলিত যুদ্ধ কৌশল কাজ করছে না। যাই হোক, এই অভিযান কয়েক সপ্তাহ ধরে চলে এবং এতে সামান্য কিছু এমু মারা যায়, কিন্তু সেনাবাহিনীর বিপুল পরিমাণ গোলা বারুদ খরচ হয়ে যায় এবং তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনাটি সারা বিশ্বে হাস্যরাজ্যের জন্ম দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম এই ঘটনাকে এমু ওয়ার বা এমু যুদ্ধ বলে অভিহিত করে। শেষ পর্যন্ত সরকার এই অভিযান বাতিল করে। বলা যায় এই যুদ্ধে এমুরাই জয়ী হয়েছিল। নাম্বার 2, দ্য ড্যান্সিং প্লেগ অফ 1518 সালের জুলাই মাসে বর্তমান ফ্রান্সের স্টারবুক শহরের এই অদ্ভুত ঘটনা ঘটে। সেই সময়ে ইউরোপে দারিদ্র, রোগ ও দুর্ভিক্ষের কারণে ব্যাপক হতাশা ও মানসিক চাপ ছিল। এই ধরনের সামাজিক অস্থিরতা অনেক সময় গণহিস্টোরিয়া বা সাময়িক মানসিক রোগের জন্ম দেয়। 1518 সালের জুলাইয়ের এক সকালে ফাউটফি নামের একজন মহিলা হঠাৎ করে রাস্তার মাঝখানে নাচতে শুরু করেন। তিনি কোনো গান বা বাদ্যযন্ত্র ছাড়াই প্রায় 6 দিন ধরে একটানা নাচতে থাকেন। প্রথম সপ্তাহে তার সাথে আরো 33 জন মানুষ যোগ দেয়। এক মাসের মধ্যে এই সংখ্যা প্রায় 400 জনে পৌঁছায়। তাদের নাচ ছিল অনিয়ন্ত্রিত এবং প্রায় পাগলের মতো। তারা নিজেরাই নিজেদের ইচ্ছার বিরুদ্ধে নাচছিল এবং এই নাচ বন্ধ করতে পারছিল না। শহরের কর্মকর্তারা ভেবেছিলেন যে এটি কোনো রোগ। তারা একটি মঞ্চ তৈরি করে এবং ব্যান্ড নিয়ে আসে যাতে মানুষ নাচতে পারে এবং তাদের রোগ সেরে যায়। কিন্তু এর ফলে পরিস্থিতি আরো খারাপ হয়। অনেকে হৃদরোগে আক্রান্ত হয়ে বা শারীরিক ক্লান্তিতে মারা যেতে থাকে। কিছুদিনের মধ্যে 30 জন মানুষ মারা যায়। চিকিৎসকরা এই ঘটনাটিকে সুপারন্যাচারাল বা অলৌকিক ঘটনা হিসাবে ব্যাখ্যা করেন। আধুনিক বিজ্ঞানীরা মনে করেন এটি সম্ভবত এক ধরনের গণমান্ত্রিক রোগ ছিল, যা ব্যাপক সামাজিক চাপ এবং ধর্মীয় কুসংস্কারের কারণে ছড়িয়ে পড়েছিল। নাম্বার 3, টাইম স্লিপ। টাইম স্লিপ হলো এমন এক রহস্যময় ঘটনা যেখানে একজন মানুষ বা একটি দল হঠাৎ করে অতীতের বা ভবিষ্যতের কোনো সময়ে চলে যায়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, এমন অসংখ্য দাবি রয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ নেই। 1901 সালে 2 ইংলিশ শিক্ষিকা স্লাট অ্যান্ড মোবারলি এবং এলিয়ন জর্ডান ফ্রান্সের বারাসায় প্রাসাদের বাগান পরিদর্শনের সময় দাবি করে যে তারা হঠাৎ করে 1800 শতাব্দী পরিবেশে চলে যান। তারা দেখেন সেখানে পুরনো আমলের পোশাক পরা মানুষজন ঘোরাফেরা করছে, একটি পুরনো ধরনের কুঁড়েঘর এবং একটি ছোট জলপ্রপাত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা দাবি করে যে তারা রানী মেরি অ্যান্থনের একটি ছায়ামূর্তি দেখেছেন। তিনি একটি সবুজ পোশাক পরেছিলেন এবং একটি শেষ বুক হাতে ছিল। তাদের এই অভিজ্ঞতা নিয়ে তারা পরে একটি বই লেখেন যার নাম অ্যাডভেঞ্চার অফ অ্যান ইভিল। এই ঘটনাটি আজও বিতর্কের বিষয়। অনেকে দাবি করেন এটি সম্ভবত ঐতিহাসিক স্থানের এক ধরনের বিভ্রম বা মনতান্ত্রিক ভুল,
আবার অনেকে বিশ্বাস করেন তারা আসলে সময়ের এক অদ্ভুত পাদে পড়ে গিয়েছিলেন। নাম্বার 4, সপ্তদশ শতাব্দীর শেষের দিকে রাশিয়া ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেক পিছিয়ে ছিল। যার পিটার দ্য গ্রেট রাশিয়াকে আধুনিক ইউরোপের মতো উন্নত করতে চেয়েছিলেন। এর জন্য তিনি সামরিক, শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনেন। এই পরিবর্তনের একটি অংশ ছিল মানুষের চেহারায় পরিবর্তন আনা। রাশিয়ার পুরুষদের মধ্যে লম্বা দাড়ি রাখা একটি ঐতিহ্য বা ধর্মীয় প্রতীক ছিল, কিন্তু যার পিটার দ্য গ্রেট এটিকে পুরনো ধ্যান ধারণার প্রতীক মনে করতেন। তাই তিনি 1705 সালে একটি আইন জারি করেন যেখানে দাড়ি রাখার উপর কর বসানো হয়। যেসব পুরুষ দাড়ি রাখতে চাইতো তাদের এই কর দিতে হতো। করের পরিমাণ ব্যক্তির সামাজিক মর্যাদা অনুযায়ী ভিন্ন ভিন্ন ছিল। কর দেওয়ার পর তাদের একটি তামার টোকেন দেওয়া হতো। এই টোকেনের এক পাশে ছিল এক ঈগলের ছবি এবং অন্য পাশে লেখা ছিল দাড়ি একটি অপ্রয়োজনীয় বোঝা। এই টোকেনটি দেখিয়ে তারা প্রমাণ করতে পারত যে তারা দাঁড়িয়ে রাখার জন্য কর পরিশোধ করছে। এই নিয়মটি ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে কারণ এটি ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্যের বিরুদ্ধে ছিল। অনেকে এই আইনকে অমান্য করেন এবং গোপনে দাঁড়িয়ে রাখতে থাকেন। এই নিয়ম বহু বছর ধরে জারি ছিল এবং রাশিয়ার সামাজিক পরিবর্তনের একটি অদ্ভুত উদাহরণ হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছে। নাম্বার 5, দ্য ব্যাটল অফ লস অ্যাঞ্জেলেস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে জাপানের পার্ল হারবার আক্রমণের পর আমেরিকায় ব্যাপক ভয় ও সামরিক সতর্কতা ছিল। 1942 সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের উপকূল অঞ্চলে জাপানিদের সম্ভাব্য আক্রমণের গুজব ছড়িয়ে পড়েছিল। 1942 সালের 24 ও 25 ফেব্রুয়ারি রাতে লস অ্যাঞ্জেলেসের আকাশে একটি অজানা উড়ন্ত বস্তুর উপস্থিতি ধরা পড়ে। রাডারে এর অবস্থান দেখে সামরিক কর্মকর্তারা ধরে নেন যে এটি জাপানিদের কোনো বিমান। ভোর 3টে নাগাদ শহর জুড়ে এয়ার রেড সাইরেন বেজে ওঠে। হাজার হাজার অ্যান্টি এয়ারক্রাফট গোলা দিয়ে আকাশে গুলি ছোড়া হয়। এই গোলাগুলি প্রায় 1 ঘন্টা ধরে চলে। বহু প্রত্যক্ষদর্শী বলেন তারা আকাশে একটি উজ্জ্বল, বিশাল এবং নীরব উড়ন্ত বস্তু দেখতে পান, যা সামরিক গোলাগুলির পরও কোনো কারণ ছাড়াই আকাশে অবস্থান করছিল। সকালবেলা কর্তৃপক্ষ ঘোষণা করে যে এটি একটি ভুল অ্যালার্ম ছিল এবং সেখানে কোনো শত্রু বিমান ছিল না, কিন্তু এই ব্যাখ্যা অনেকে মেনে নিতে পারেননি। পরে তদন্তে জানা যায় এই ধরনের ভয়ের কারণ ছিল এক ধরনের যুদ্ধজনিত স্নায়ুচাপ। তবে আজও এই ঘটনা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব চালু আছে। অনেকে বিশ্বাস করেন এটি আসলে একটি এলিয়েন স্পেসশিপ বা একটি অজানা উড়ন্ত বস্তু ছিল। আশা করি বিস্তারিত ব্যাখ্যা আপনার ভালো লেগেছে। আপনার যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে।